সময় ও হেনা কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক আছে? সময় সময়ের মতো চলে যায়, হেনা হেনার সময় হলে চলে যায়। এখন দেখেন, আপনি যখন লেখা শিখছেন তখন দেখবেন যে আপনার মাথার উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, আপনার বন্ধু উড়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি বসেই থাকেন বাংলাদেশে। এখন দেখেন, আমি আসলে এই কথাগুলো কেন বলছি বিষয়টা একটু খুলে বলি। কারণ দেখেন, আমাদের ছোটোবেলা থেকে আসলে রাইটিংটা ওইভাবে শেখানো হয়নি, ডেভেলপ করা হয়নি। এখন আমার হঠাৎ করে রাইটিংটা ডেভেলপ করতে হচ্ছে, অথবা আমার অনেক স্টাডি গ্যাপ, ঠিক আছে, আমার অনেক স্টাডি গ্যাপ হয়ে গেছে। এখন সেই অভ্যাসটা নেই যে এখন নতুন করে ওইগুলো গ্রামার ট্রামার শিখে একদম, মানে কি বলবো, যে আপনার এই সময়টা একদমই নেই। যদি সময় থাকতো একটা কথা ছিল যে না, আমার হাতে সময় আছে, আস্তে আস্তে আমি প্রিপারেশন নেই। কিন্তু আপনি 6 মাস 7 মাস পরেও কিন্তু পারছেন না, ঠিক আছে? মানে কনসিস্টেন্সি ধরে রাখতে পারছেন না। এখন দেখেন, আমাকে লিখলেই হবে না, আমাকে এমনভাবে লিখতে হবে যাতে এক্সামিনার বাধ্য হয়ে আমাকে নাম্বারটা দেয়, ঠিক আছে? তো এখন আপনি জানেন না, আপনি যখন লিখতে যাচ্ছেন কী দিয়ে শুরু করবেন সেটাই বুঝেন না, ঠিক আছে? একটা এসে কীভাবে ডেভেলপ করতে হয় সেটাই আপনি জানেন না। তো আমি কি বলবো, এখন আমাদের এত সময় নেই। আমরা যদি 7 দিনে রাইটিংটা শিখতে চাই, তাহলে আমি মাত্র 4টা ফরম্যাট আপনাকে দিব। এই 4টা ফরম্যাট যদি আপনি পড়ে ফেলেন, আপনাকে রাইটিংয়ে আর কেউ আটকাতে পারবে না। কারণ রাইটিংটা স্টুতে সবচেয়ে বেশি মার্কস, ঠিক আছে? 3 ভাগের 2 ভাগ মার্কস কিন্তু রাইটিংটা স্টুতে হয়। ওকে, সো এইগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে। তো ফরম্যাটে মানে কি, একটা ছাঁচে যদি আমরা ফেলে দিই, যে কোনো লেখা আমি ছাঁচে ফেলে দিব, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। যেমন আমি যদি আইসক্রিম বানাই, কোন শেপে বানাবো, সেই শেপের ভেতরে যদি আমি আমার যেই ম্যাটেরিয়ালসগুলো দিব আইসক্রিমের, অবশ্যই আইসক্রিমটা সেইভাবেই হবে, ঠিক আছে? আবার যদি দেখেন, আপনি একটা পিঠা বানান, যেমন পিঠা যে বিভিন্ন ছাঁচে আপনি ফেলেন, সেই ছাঁচ অনুযায়ী কিন্তু পিঠাটা তৈরি হবে। শুধু ম্যাটেরিয়ালসগুলো কিন্তু তৈরি করা থাকতে হবে, ঠিক আছে? সো আমি ম্যাটেরিয়ালসগুলো তৈরি করেই দিচ্ছি মনে করেন, এখন আপনি শুধু ছাঁচে ফেলে দিবেন। ওকে, তাহলে দেখবেন যে এক্সামে আপনি খুব সুন্দরভাবে রাইটিংটা গুছিয়ে লিখতে পারছেন, এবং আপনার বিশ্বাস থাকবে যে না, রাইটিংয়ে আমি 7 পয়েন্ট আমার থাকবে বা 7.5 থাকবে। এতটুকু আপনি মানে কনফিডেন্সের সঙ্গে কিন্তু লিখে আসতে পারবেন, ঠিক আছে? সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন যে রাইটিংটা কীভাবে 7 দিনে কমপ্লিট করা যায়। আমি এই যে আপনার সামনে যে এটা ধরে রাখছি যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, তো সুবিধা এবং অসুবিধা, এটা শিখতে আপনার মাত্র 2 দিন লাগবে। আপনি দেখেন, আপনি সাপোজ আপনি মুখস্থবিদ্যা খুব কম ধরে নিলাম, তো আপনি এই যে অর্ধেকটুকু একদিনে করবেন আর এই অর্ধেকটুকু একদিনে করবেন, বেশি কিন্তু লেখা নেই। আপনি যদি লিখে লিখে করেন, মুখস্থ হয়ে যাবে। এখন একবার যদি আপনি মুখস্থ হয়ে যায়, এটা লিখতে আপনার যে 40 মিনিট দিবে, আপনি কিন্তু আধা ঘন্টার ভিতর লিখে আসতে পারবেন, ঠিক আছে? সো আমার স্টুডেন্টরা কিন্তু এইগুলো বারবারই ইউজ করে কিন্তু 7 পয়েন্ট রাখছে, 6.5, 7.5 এরও বেশি অনেক সময় চলে আসে, ঠিক আছে? তো আমি বলবো যে অ্যাভারেজ আপনি 7 ধরে রাখেন, ঠিক আছে? এটা জাস্ট ধরে রাখেন। সো আপনি দুর্বল হলেও কিন্তু 7 পেয়ে যাচ্ছেন। ওকে, সো দেখেন, এই বিষয়গুলো আমরা খেয়াল করি যে কী পড়বো আমরা। এগ্রি ডিসএগ্রি পড়বো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়বো, তারপর হচ্ছে ডিসকাস বোথ ভিউ পড়বো, তারপর হচ্ছে প্রবলেম কজ সলিউশন পড়বো, ঠিক আছে? এই 4টা বিষয় যদি পড়ি, আমাদের আর লাগছে না। তাহলে এত ভয় কিসের বলেন? এই যে রাইটিং নিয়ে ভয় পান, আমাকে যে ফোন দেন যে স্যার রাইটিংয়ে তো কিছুই পারি না, তো রাইটিংয়ে এত ভয় কিসের বলেন? আমি তো একদম ইজি করে দিচ্ছি। তো দেখেন, রাইটিংটা লেখার সিস্টেম কি, আমরা আজকে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজটা দেখবো এবং প্র্যাকটিক্যালি দেখবো অ্যান্সার কীভাবে গুছিয়ে লিখতে হয়, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও দেখবেন। আচ্ছা দেখেন, ইন্ট্রোডাকশন, বডি প্যারা 1, বডি প্যারা 2, কনক্লুশন, এই 4টা ধাপে আমরা রাইটিংটা শেষ করে ফেলবো। তো ইন্ট্রোডাকশানে কী লিখবো? ইন্ট্রোডাকশানে দেখেন, যা আছে তাই আপনি মুখস্থ লিখে আসবেন। শুধু এই ড্যাশে আপনি আপনার কী লিখবেন, প্রশ্ন অনুযায়ী ওই মূল সাবজেক্টটা এখানে আপনি জাস্ট বসাবেন। আমি দেখাবো এক্সাম্পল দিয়ে। তো কীভাবে বসাবেন দেখেন, এইগুলো আমরা বসাবো। সো এখানে বলা হচ্ছে দেয়ার ইজ নো ডিনাইং ফ্যাক্ট দ্যাট দ্য ফিনোমিনা অফ। তো এখানে মানে অস্বীকার করার কোনো বিষয় নেই যে কোন বিষয়ে, যেই বিষয়ে আসলে আসবে সেই বিষয়টা আমরা এখানে উল্লেখ করব। is ubiquitous across the global due to importance majority folks are তার আপনি কিন্তু এগুলো একটু মিনিং করে করে পড়তে পারেন। আমি পড়তে গেলে এখন অনেক মানে মিনিং করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো আপনি কিন্তু এগুলো খুবই মাঝে মাঝে একটু হার্ড ওয়ার্ড আছে, যেগুলো হার্ড ওয়ার্ড ইউজ করলে কিন্তু ভালো একটা মার্কস আসে। সো এক্সামিনার বাধ্য হবে আপনাকে নাম্বার দিতে। এখানে কিন্তু অনেক লিঙ্কিং ওয়ার্ড দেওয়া আছে, যেমন দেখেন লিঙ্কিং ওয়ার্ড আছে, এইগুলো কিন্তু ইউজ করলে বেশ ভালো একটা মার্কস চলে আসবে। ওকে, তাহলে আমি যদি ইন্ট্রোডাকশনটা লিখি, শুধু আমার এইখানে ভরাট করলে হয়ে যাচ্ছে প্রশ্ন অনুযায়ী, তাহলে এক্সামিনার যখন পড়বে বুঝতে পারবে যে না, আপনি রিলেভেন্ট অ্যান্সার দিচ্ছেন। আপনি যদি ইরিলেভেন্ট অ্যান্সার কিন্তু অনেকেই দিয়ে দেন, সো এই জন্য নাম্বার কিন্তু কাটা যায়।
সো রিলেভেন্ট একটা সাবজেক্ট এখানে লিখবো, তারপর বাদবাকি যা আছে সেম টু সেম। অ্যান্ড হচ্ছে মনে করেন আমি এটা বলবো যে আপনি কপিই করছেন, সাপোজ আপনি কপিই করছেন, কপি করাও কিন্তু একটা আর্ট। আপনি যদি ভালো করে কপি করতে পারেন, কেন না, আপনার এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটি, ঠিক আছে? তো কপি করছেন কোথা থেকে? মাথা থেকে। যেমন যে একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সেও কিন্তু কপি করে, সে মাথায় কিন্তু নকলগুলো তুলে নিয়ে যায়। আর আপনি অনেকে যারা যে কাগজ দেখে দেখে লেখে তাদেরটা এক্সপেল হয়ে যাবে, কিন্তু আপনার মাথার ভেতর থাকলে তো এক্সপেল হচ্ছে না। তাহলে আপনি দেখে দেখেই লেখেন, আপনি এমনভাবে মুখস্থ করবেন যেন এটা আপনার চোখের সামনে থাকে। তাহলে হুবহু এটা লিখে দেন, একটু বুঝে বুঝে পড়েন, তাহলে আরও একটু বুঝতে ইজি হবে। আচ্ছা, এরপরে দেখেন বডি প্যারা 1-এ আমরা কি লিখবো? ইনিশিয়েটিং উইথ দ্য বেনিফিটস। যদি আমরা বেনিফিট দিয়ে শুরু করি, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি বেনিফিট ইজ, তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বেনিফিটটা আপনি এখানে বলবেন, কারণ যেহেতু অ্যাডভান্টেজ, তাহলে বডি প্যারা 1-এ আপনি অ্যাডভান্টেজটাই দেখাবেন, মানে সুবিধা দেখাবেন, আর বডি প্যারা 2-তে আপনি ডিসঅ্যাডভান্টেজটা দেখাবেন। তো এমন একটা বাক্য দিবে সেইটার অ্যাডভান্টেজও বলতে হবে, ডিসঅ্যাডভান্টেজও বলতে হবে, ঠিক আছে? তাহলে আমি একটা দিলাম, একটা বেনিফিট দিলাম, বেনিফিট, তারপর হচ্ছে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে বেনিফিট কেন হচ্ছে, একটা বাস্তব উদাহরণ দিলাম। অ্যানাদার বেনিফিট আর একটা বলতে পারি, তারপর একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিতে পারি। সো আপনি যত আইডিয়া দিচ্ছেন এক্সাম্পল দিয়ে ওইগুলো কিন্তু আপনি সাপোর্ট দিচ্ছেন। এক্সাম্পল দিয়ে কি দিচ্ছেন? ওইগুলো সাপোর্ট দিচ্ছেন। আচ্ছা, বডি প্যারা 2-তে হলো অন ইটস ডার্কার সাইড সাম অফ দ্য ড্রব্যাকস হুইচ মেক ইটস প্রবলেমেটিক আর প্রথমত আপনি একটা বলতে পারেন যে একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, মানে যেই বিষয়টা আপনি এতক্ষণ সুবিধা বলছেন তার অপর সাইডটা আপনি এখন মানে দেখাতে পারেন। আচ্ছা, বা খারাপ দিক দেখাতে পারেন। এরপর সেকেন্ডলি আপনি বলতে পারেন আর একটা বিষয়, তারপর হচ্ছে ফর ইনস্ট্যান্স আর একটা জিনিস আপনি উদাহরণ দিয়ে বলতে পারেন। তারপর লাস্ট বাট নট লিস্ট, একদম লাস্টে আর একটা আপনি অসুবিধা দেখাবেন, ঠিক আছে? তো আমি আর একটা বিষয় বলি যে অনেকে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ টাইপের কোয়েশ্চেন আসলো কিনা এটা বুঝতে পারেন না। সো আমি সহজ করে দিচ্ছি, দেখেন এগ্রি ডিসএগ্রি টাইপের কোয়েশ্চেন আসলে খুব তো ইজিলি বোঝা যাবে, যে বলবে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। আর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ টাইপের কোয়েশ্চেন আসলে এভাবে বলে যে পোরস অ্যান্ড কনস, এই যে পোরস অ্যান্ড কনস বলে, অথবা পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট বলে, অথবা ম্যারিড ডিম্যারিড বলে, অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজই বলে। তো এই বিষয়গুলো সবই কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সো আপনি মনে করবেন না যে এটা আলাদা কোনো কিছু থেকে আসছে, ঠিক আছে? অনেকে এইটার জন্য জাস্ট মিক্স করে ফেলেন যে আমি তো এটা পড়েই নাই। আসলে পজিটিভ নেগেটিভ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ম্যারিড ডিম্যারিড, বেনিফিট বা এই বিষয়গুলো যতই আসুক না কেন, আপনি যদি দেখেন যে বিপরীত কোনো মুখী কথা বলছে, তখন আপনি বুঝবেন যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের কথাই বলেছে। আচ্ছা, এরপরে দেখেন কনক্লুশনে যা আছে তাই, আমার কিচ্ছু লেখা লাগছে না। তার মানে আমি ইন্ট্রোডাকশনেও কিছু লিখছি না, কনক্লুশনেও কিছু লিখছি না, শুধু লিখছি কোথায়? বডি প্যারা 1 এবং 2-তে। ওকে, সো চলুন একটা কোয়েশ্চেন নিয়ে দেখা যাক, যে কীভাবে এটা ডেভেলপ করা যায়। ওকে, আমি জাস্ট রিভিউ করে দিব। তো আমাদের দেখেন এখানে যে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন অনুযায়ী আমাদের কিছু টেমপ্লেটের ভেতরে, টেমপ্লেট বলতে ফরম্যাটের ভেতরে আমাদের কিছু অ্যান্সার ডেভেলপ করা আছে। আপনি আপনার মতো অ্যান্সার ডেভেলপ করবেন, এইভাবেই যে লিখতে হবে এমন কোনো মানে নেই। তো এক একজনের এক এক আইডিয়া। আচ্ছা দেখেন আমাদের প্রশ্নটা কি, ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু কান্ট্রিতে, প্রশ্নটা বোঝা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি না বুঝতে পারেন তাহলে আপনার আইডিয়াই আসবে না। ওকে, তাহলে ইন সাম কান্ট্রিজ মেনি মোর পিপল আর চুজিং টু লিভ অ্যালোন, তাহলে মেনি মোর পিপল কী করছে? বেছে নিচ্ছে একাকী বাস করতে, নাও এ ডেইজ, এখনকার দিনে, দেন ইন দ্য পাস্ট, অতীতের তুলনায় এখনকার দিনে মানুষ কী করছে? একাকী বসবাস করাটাই বেছে নিচ্ছে, তার মানে লিভিং অ্যালোনটা বেছে নিচ্ছে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, সো এর সুবিধা এবং অসুবিধা কী বুঝতে পারছেন? তার মানে আমি যদি শর্ট করে বলি যে কিছু কিছু কান্ট্রিতে এখনকার দিনে অতীতের তুলনায় এখন কী হচ্ছে? একাকী বসবাস করার বিষয়টা, প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে বা বেছে নিচ্ছে। তো এইটা নিয়েই আসলে এর একাকী বসবাস করার সুবিধা অসুবিধা আপনাকে বলতে হবে। তাহলে মূল বিষয়টা কি? লিভিং অ্যালোন, তাই না? তাহলে আপনি বলতে পারেন যে দেয়ার ইজ নো ডিনাইং ফ্যাক্ট দ্যাট দ্য ফিনোমিনা অফ, এটা কোথায় পেলাম? এই যে এই কথাগুলো কিন্তু এখানে আছে অলরেডি। সো এগুলো আমরা কালার করে দিয়েছি। সো কালার করলে কিন্তু আপনি বুঝতে পারছেন এগুলো হচ্ছে আপনার ফরম্যাট। এখন দেখেন আমি জাস্ট এই যে ড্যাশের জায়গায় কি বসাবো? লিভিং অ্যালোন, কারণ এটা আমার মূল শব্দ। এই যে লিভিং অ্যালোন, এখানে আমি জাস্ট কি বসাবো? লিভিং অ্যালোনটা বসাই দিই, কারণ এখানে ড্যাশ ছিল। এখানে মূল বিষয়টা বসাই দিলে বাদ বাকি আবার মাথা থেকে টুকে দিবেন, ঠিক আছে? মানে আপনার এটা মাথার ভেতরেই থাকবে, ওটা জাস্ট পেস্ট করে দিবেন। ওকে, কপি পেস্ট। ওকে, এখন দেখেন যে আমাদের হয়ে গেল, আমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেল, আর কিচ্ছু দরকার হচ্ছে না। ওকে,
তো এক্সামিনার যখন পড়বে সে বুঝতে পারবে যে না আপনি রিলেভেন্ট অ্যান্সার দিচ্ছেন, কারণ আপনার এখানে জাস্ট মিল রেখেছেন, আপনার কথাটার মূল অর্থ কিন্তু এখানে চলে আসছে, কাটার কোনো সুযোগ নেই। এরপরে দেখেন, এরপরে হচ্ছে বডি প্যারা 1। বডি প্যারা 1-এ আমাদের এই যে কথাগুলো থাকবেই। তো আমরা বলবো যে ইনিশিয়েটিং উইথ দ্য বেনিফিট দ্য সেম অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফর মোস্ট কি বেনিফিট ইজ দ্যাট। তাহলে প্রথম বেনিফিটটা আপনি বলেন, কি বেনিফিট বা মূল বেনিফিটটা কি, এই যে কি বেনিফিট কি বলবেন, এখানে একটা তথ্য তো অবশ্যই একটা সেন্টেন্স দিতে হবে, সেটা হলো আমরা দিচ্ছি। আপনি দেখেন লিভিং অ্যালোনে কিন্তু অবশ্যই ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা পাওয়া যায়, তাই না? তো স্বাধীনতা, অ্যাজ ইন্ডিভিজুয়াল ক্যান লিভ লাইফ অ্যাজ দে ডিজায়ার উইদাউট এনি রেস্ট্রিকশন। সো কোনো রেস্ট্রিকশন ছাড়াই কিন্তু সে বসবাস করতে পারছে, তাই না? আচ্ছা আমি একটু এটা বুঝিয়ে দিই। ওকে, তার মানে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি আমি বোঝানোর জন্য, যেটা আমাদের লিখতে হবে। যে ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে মূল কথা, এটাকে আমরা ডিসক্রাইব করে বললাম যে যদি একটা পার্সন কি করে, যে সে উইদাউট এনি রেস্ট্রিকশন, কোনো বাধা নিষেধ বা বিধিনিষেধ ছাড়াই কিন্তু সে চলাফেরা করতে পারছে বা লাইফ লিড করতে পারছে। ওকে, এতে করে সে কী পাচ্ছে, স্বাধীনতা পাচ্ছে। এখন একটা উদাহরণ দিতে হবে, অবশ্যই যেই কথাটা আমি বললাম সেটার একটা ভিত্তি থাকতে হবে। সো উদাহরণ দিলে এই বিষয়টা হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল, ইন্ডিভিজুয়ালস ক্যান মেক দেয়ার ওন স্কেডিউল, হ্যাভ কন্ট্রোল ওভার দেয়ার লিভিং স্পেস অ্যান্ড এনজয় দেয়ার ওন কোম্পানি। সো ব্যক্তিবর্গ তাদের কী করতে পারে, নিজেদের একটা টাইম সেট করতে পারে, তাদের একটা লিভিং স্পেসের উপর একটা কন্ট্রোল থাকে, নিয়ন্ত্রণ থাকে, এবং তাদের নিজেদের কোম্পানি বা নিজেদের সঙ্গটাকে এনজয় করতে পারে। ঠিক আছে, যেটা কিন্তু মানুষ থাকলে অনেক সময় প্রাইভেসি মেনটেন করা যায় না। সো এটা একটা ভালো আইডিয়া। আপনি অন্য আইডিয়াও দিতে পারেন, নো প্রবলেম। আমি জাস্ট একটা দিচ্ছি, এটা আপনারা দেখেন, আপনাদের যে আইডিয়া আছে সেটা দিয়ে আপনারা একটু ডেভেলপ করার চেষ্টা করবেন। ওকে, অ্যানাদার বেনিফিট হুইচ ক্যান স্ট্রাইক দ্য মাইন্ডস অফ দ্য পিপল। সো আরেকটা বেনিফিট যদি আমরা বলি সেটা হলো ফিনান্সিয়াল স্টেবিলিটি, মানে আর্থিক সচ্ছলতা। যদি এটা অবশ্যই এটা একাকী বাস করতে গেলে কিন্তু এটা একজনের খরচ বহন করা লাগছে। সো বিভিন্ন জনের কিন্তু আসলে আমরা খরচ নিচ্ছি না, তাই না? সো অ্যাজ ইন্ডিভিজুয়াল আর ফ্রি টু স্পেন্ড দেমসেলফ। সো এটা ফ্রি, তাদের নিজেদের পেছনে সে খরচ করবে। অ্যান্ড ডু নট হ্যাভ টু বেয়ার এক্সপেন্স অফ দোজ হু লিভ উইথ দেম। সো যদি কারোর সঙ্গে থাকি আমরা, তাহলে অবশ্যই মানুষের সঙ্গে কিছু না কিছু কেনা লাগে। সো আপনি একা কিন্তু কিছু কিনতে পারছেন না। সো নিজের পেছনে কিন্তু খরচ করা যায় না যখন আপনি ফ্যামিলির সঙ্গে থাকছেন বা করছেন, কিন্তু একাকী বসবাস করলে এই বিষয়টা সম্পূর্ণ টাকাটা আপনি নিজের পেছনে খরচ করতে পারছেন এবং অন্য কোনো এক্সপেন্স কিন্তু আপনার ঘাড়ে আসছে না। তো সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। সো ডু নট হ্যাভ টু বেয়ার, মানে বহন করা, এক্সপেন্স দোজ হু লিভ উইথ দেম। আচ্ছা, টু সাইট অ্যান এক্সাম্পল, এর একটা এক্সাম্পল যদি আমরা দিই, ইন্ডিভিজুয়াল লিভিং অ্যালোন ডু নট হ্যাভ টু পে ফর দ্য এক্সপেন্স ফর দেয়ার পার্টনার অর চিলড্রেন হুইচ রিডিউস ফিনান্সিয়াল বার্ডেন। সো ইন্ডিভিজুয়ালস মানে যেই আলাদা আলাদা ব্যক্তিবর্গ যারা একাকী বাস করে, তাদের কিন্তু পে করতে হচ্ছে না যে খরচগুলো তাদের পার্টনার এবং চিলড্রেনদেরকে, যেটা কিনা তাদের ফিনান্সিয়াল বার্ডেন বা আর্থিক যেই অপচয়টা কিন্তু কমে আসছে, রিডিউস হচ্ছে। ওকে, তো এটা আমরা বলতে পারি। জাস্ট একটা আইডিয়া, আপনি আপনার মতো আইডিয়া সাজাবেন, নো প্রবলেম। এরপরে দেখেন যে বডি প্যারা 2, এটা আমাদের কি দেখাতে হবে, ডিসঅ্যাডভান্টেজ দেখাতে হবে। ঠিক আছে, সো অন ইটস ডার্কার সাইড, অবশ্যই ড্রব্যাকস দেখাবো আমরা। প্রথম ড্রব্যাকসটা বা প্রবলেমটা আমরা কি দেখাতে পারি, লোনলিনেস। অবশ্যই একাকী বসবাস করলে কিন্তু আমরা লোনলিনেস ফিল করতে পারি। সো এইগুলো হচ্ছে লোনলিনেস, আমি মূল কথা। দেন সেকেন্ডলি যদি আমি ধরি যে সেফটি কনসার্ন অ্যান্ড ফর ইনস্ট্যান্স, আচ্ছা, তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে সোশ্যাল, ল্যাক অফ সোশ্যাল সাপোর্ট। তাহলে এই তিনটা আইডিয়া দিয়ে কিন্তু আমরা ডেভেলপ করতে পারি। ঠিক আছে, তো আমি বিস্তারিতভাবে পড়লাম না, আপনারা একটু পজ করে পড়ে নিতে পারেন। ঠিক আছে, এরপরে দেখেন যে কনক্লুশনে কি আছে, যে যা আছে তাই। এখানে আমি কিছু বলবো না যে আপনি অ্যাড করেন, আপনি এটাই লিখে দেন, নো প্রবলেম। ঠিক আছে, চাইলে আপনি নিজের একটা মতামত দিতে পারেন, নো প্রবলেম, বাট আপনি বলবো যে এটা সেম রাখেন। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি আমরা যদি এভাবে করি আমাদের হয়ে যাবে, আমাদের হচ্ছে যে 40 মিনিটও লাগবে না, 30 মিনিটে কভার হয়ে যাবে। আর আমি 30 মিনিট ধরে রাইটিং টেস্ট 1 করবো। ওকে, সো যারা খুবই দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কোর্স আপনারা করতে পারেন, আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।